মা বইলা গো কর, সুযোগ পাবেন না কিন্তু বলে দিলাম। নারায়ণগঞ্জের রাজনীতিতে কয়েক দশক ধরে এক ভয়ের নাম শামীম ওসমান। ডাক্তার গলির এই বাড়ির দিকে তাকাতে একসময় ভাবতে হতো কয়েকবার। ভয়ে মানুষের হৃৎপিণ্ডের গতি বেড়ে যেত, অথচ সেই বাড়ির সামনে এখন দাঁড়িয়ে থাকে ময়লার গাড়ি। ডুপ্লেক্স বাড়ির যেই রুমে শামীম ওসমান ঘুমাতেন, সেখানে পাখিরা এখন ডিম পাড়ে। 1920-এর দশকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে আসেন সেলিম ও শামীমের দাদা এম ওসমান আলী। ওসমান পরিবারের পতন শুরু হয় 1996 সালে শামীম ওসমানের এমপি হওয়ার মধ্য দিয়ে। নারায়ণগঞ্জের সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতিবিদের তকমা লাগে তার গায়ে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রায় পুরো নারায়ণগঞ্জ ছিল তার দখলে। শামীম ওসমান ও তার ক্যাডারদের কাছে জিম্মি হয়ে পড়ে পুরো নারায়ণগঞ্জবাসী। সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, এটা ওনার বিগত 30 বছরের উপাধি। স্থানীয় সন্ত্রাসীদের এই গডফাদারের বিরুদ্ধে কথা বলার মতো সাহসও দেখাতে পারেনি কেউ। 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর শামীম ওসমান প্রথমে ভারতে পালিয়ে যান। জনশ্রুতি আছে সেই সময় তিনি বোরখা পরেই পালিয়েছিলেন। পালানোর সময় বোরখা পরে পালিয়ে থাকেন। 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, ওই 86 থেকে আপনার 91 এর ভিতরে সে অনেক প্রভাব খাটিয়েছিলেন। বিএনপি নেতাকে কিন্তু ধরে এনে পায়ে গুলি করতো, বাড়িঘর হামলা করতো, আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিত। ঠিক 2001 সালে কিন্তু সে ঠিক বোরখা পরেই সে পালাতে হয়েছে তাকে। বোরখা পরেছিলেন আর একটা শর্ট প্যান্ট পরেছিলেন। এই জন্য মানুষ বলতো, মানে যারা দেখছে যে বোরখা পরে পালাতে, তারাই বলতো যে বোরখা শামীম যাচ্ছে, বোরখা শামীম। ওই থেকেই আসছে যে নারায়ণগঞ্জে বোরখা শামীম। এবারও তার কিন্তু শর্ট প্যান্ট, তার মাথায় মনে একটা গামছা, ওটা জীবন মানে কৃষক সে তার পালাইতে হয়েছে। শামীম ওসমানকে মানুষ যেভাবে মানে সিংহ পুরুষ হিসেবে জানে, আমি মনে করি সে সিংহ পুরুষ না। যদি সে সিংহ পুরুষই হতো তাহলে কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে তখনই সে পালিয়ে যায়। কোনো সময় দেখেছেন বোরখা পরে পালিয়েছে বা বিভিন্ন কৌশলে সে দেশ ছেড়ে পালিয়ে যায়। সে সিংহ পুরুষ না, সে বিড়ালের চেয়ে অদম। 2006 সালে পলাতক অবস্থা থেকে ফিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে আবির্ভূত হলেও 2007 সালে 1/11-এর পট পরিবর্তনের আগের দিন আবারও দেশ ছেড়ে পালান। ফিরে আসেন 2009 সালের এপ্রিলে। ততদিনে তার দল আওয়ামী লীগ ক্ষমতায়। এরপর দীর্ঘ 15 বছরে কায়েম করেন এক ত্রাসের রাজত্ব। অভিযোগ আছে স্কুল ছাত্র ত্বকী ও রাজীব হত্যাসহ চাঞ্চল্যকর 7 খুনের নেপথ্যে ছিলেন শামীম ওসমান। বিগত 11 সাল থেকে জনগণের রায়ে আমি নির্বাচিত মেম্বার। যদি 5 তারিখ না করতো, কম হলেও 7 থেকে 8টা মামলার আসামি হইতো। আমার ছোট ছেলে 2টা মামলার আসামি হয়েছে। আমি বাড়িতে থাকতে পারিনি, লাস্টের 2 মাস আমি বাড়িতে ঘুমাইতে পারিনি। প্রতিদিন রাত্রে আইসা গালাগালি, দরজা ধাক্কায়, মানে বিভিন্ন রকম হয়রানি শুরু হইল। এগুলি শামীম ওসমানের লোকজন তাদের দিয়া করাইতো। এই নারায়ণগঞ্জে যখন কথা বলতেন শামীম ওসমানের বিরুদ্ধে বা শামীম ওসমানকে নিয়ে কথা বলার মতো কেউ ছিল না। শামীম ওসমানের যে ক্ষমতা ছিল, দাপট ছিল, সে দাপটের ধারে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে হার মানত। তো শামীম ওসমান যাদেরকে নির্যাতন করেছে তার ভিতর আমিও একজন। আমাকে গুম করেছিল, গুম করে আমাকে ক্রসফায়ার দেওয়ার চেষ্টা করেছিল। আমেরিকা থেকে যেভাবে সে হুমকি বা যেভাবে সে মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন, এটা দেওয়া স্বাভাবিক। নামদারি কিছু বিএনপির যারা এলাকার ধরেন ছিচকে চোর, ডাকাত, ছিনতাইবাজ, এগুলার সে তখন পালতো এবং বিএনপির কিছু নেতাকর্মীদেরকে সে দেখভাল করত। ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা দিয়েছিল তাদেরকে। কেন দিয়েছিল? এই এখনকার জন্য। শামীম ওসমানের সাহসটা এইখানেই যে আমার তো একটা কর্মী বাহিনী আছে যারা এখন নারায়ণগঞ্জ থেকে নিয়ন্ত্রণ করতেছে। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর সাথে সাথে তৃতীয়বারের মতো আবারও দেশ ছেড়ে পালায় শামীম ওসমান ও তার পরিবার। 15 বছরে নির্যাতিত নিষ্পেষিত মানুষেরা শামীম ওসমানকে না পেয়ে ক্ষোভ মেটায় তার জামতলার ডুপ্লেক্স বাড়ির উপর। একদিন আগেও 4 আগস্ট 2024 এই যে বাড়িটি ছিল জাঁকজমকপূর্ণ, তা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় 2 বছর পর শামীম ওসমানের আলিশান বাড়িতে যায় টিম বাংলাভিশন। টিনের বেড়ার ভেতরের দৃশ্য বিশ্বাস করা কঠিন। বাড়ি ঠিকই আছে, কিন্তু নেই সেই মানুষগুলো যাদের ভয়ে সাধারণ মানুষ ছিল ভীত সন্ত্রস্ত। সামনের সুন্দর বাগান এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। গাড়ির পার্কিংয়ে পানি জমে পোকামাকড় ও মশা জন্মাচ্ছে। নেই সামনের সেই মনোরম ঝর্ণা, শাপলার প্রতিকৃতি। নিচতলার মেহমানখানা, এখানেই বসাতেন দরবার, ডেকে এনে দেখাতেন ভয়, করতেন দখল, বাণিজ্য, লুটপাটের পরিকল্পনা। সেই রুমগুলো পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
দেয়ালে লেগে আছে ক্ষতচিহ্ন, পড়ে আছে সিরামিকের কাপ, পিরিচ, প্লেট। দেখে বোঝার উপায় নেই এগুলো ছিল দামি আসবাবপত্র। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে দেয়ালে চোখে পড়ে নানা প্রতিবাদী লেখা। যে ঘরে ঘুমাতেন শামীম ওসমান ও তার স্ত্রী, সেখানে বিছানার পোড়া অংশ ঠায় দাঁড়িয়ে। পাশের অংশে ছিল আলিশান বাথরুম। সবকিছু ভেঙে চুরমার করেছে উত্তেজিত জনতা। এই উপরের অংশে এখন বাসা বেঁধেছে কবুতর। এখানে ডিম দিয়েছে তারা। ডিমের খোসা পড়ে আছে নিচে। ব্যালকনির অবস্থাও নাজুক। পাশের এই রুমটিতে কিছুই নেই, আছে শুধু জনতার ক্ষোভের চিহ্ন। বিদ্যুতের তারসহ সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে। এখন পরিত্যক্ত অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছে পৈশাচিক দাপটে বেপরোয়া শামীম ওসমানের বাড়ির কঙ্কাল। জুলাই আন্দোলনে ছাত্র জনতার রক্ত ঝরানো শামীম ওসমান ২৪-এর গণ অভ্যুত্থানের পর কয়েক দেশ ঘুরে আমেরিকায় পালিয়েছেন। হাজার হাজার মাইল দূরের শহর নিউ ইয়র্কে বসে আবারও ফাঁকা হুঙ্কার দিচ্ছেন, এখন খেলা নয়, এবার যুদ্ধ হবে। খেলা হয় খেলোয়াড়দের সাথে, ওদের সাথে যদি হয় তাহলে যুদ্ধ হবে। দেশে থাকা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করে যাচ্ছেন শামীম ওসমান। তবে স্বস্তি নেই কোথাও। বিদেশের মাটিতেও ধাওয়া খেয়ে হলরুম ছেড়ে পালাতে হচ্ছে তাকে। সময় বড় নির্মম। ক্ষমতার মঞ্চ বদলেছে, বদলে গেছে দৃশ্যপট। শব্দ আছে, হুঙ্কারও আছে, শুধু নেই সেই পুরনো মাঠ, নেই সেই ভিড়, নেই খেলোয়াড়রূপী সন্ত্রাসীদের পৈশাচিক উন্মাদনা। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে। ২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশন শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। দুদকের অভিযোগ অনুযায়ী শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে প্রায় ৬,৬৭,৫৬,৬৮৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এর পাশাপাশি তার ৯টি ব্যাংক হিসেবে প্রায় ৪৩,৮২,৩৯,৪৮০ টাকা সন্দেহজনকভাবে লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রীও প্রায় ৩,৯,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ৮টি ব্যাংক হিসেবে প্রায় ২৪৬,৬৭,০০,০০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। শামীম ওসমানের বিরুদ্ধে শুধু অবৈধ সম্পদের অভিযোগই নয়, অর্থ পাচারের অভিযোগে মামলা রয়েছে। নারায়ণগঞ্জের পরিবহন খাতে শামীম ওসমানের প্রভাব নিয়ে সবচেয়ে বড় অভিযোগ ছিল চাঁদাবাজি। বিভিন্ন সময় পরিবহন মালিকদের অভিযোগ ছিল শামীম ওসমানের ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের মাধ্যমে বিভিন্ন পরিবহন কোম্পানি থেকে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি। শামীম ওসমানের ছত্রছায়ায় ইব্রাহিম চেঙ্গিস ও তার সহযোগীরা বন্ধন পরিবহনের কাছ থেকে কয়েক বছরে ৭,৯,৫২,৫০০ টাকা চাঁদা নিয়েছেন। ২০২৪ সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে বর্তমানে সবচেয়ে গুরুতর আইনি প্রক্রিয়াটি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নারায়ণগঞ্জে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও তার পরিবারের আরও কয়েকজন মোট ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় সংগঠিত সহিংসতায় ১০ জন নিহত হন। এসব ঘটনায় শামীম ওসমান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৩টি অভিযোগ আনা হয়েছে। ২০২৬ সালের ১৯ জানুয়ারি ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১৯ জুলাই ২০২৪ তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে। একসময় যে বাড়ির বাসিন্দাদের ভয় পেত নারায়ণগঞ্জবাসী, আজ সেই ভয় নেই, নেই সেই দাপটও। পড়ে আছে শুধু একটি বাড়ি, আর তার ধ্বংসস্তূপের প্রতিটি ইট যেন বলে যায়, ক্ষমতার দেয়াল যত উঁচুই হোক, সময়ের কাছে শেষ পর্যন্ত তা ভঙ্গুর। নিয়াজ মাখদুম, বাংলাভিশন, ঢাকা।